প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান মুখোমুখিতে। আজ আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী। আমাদের আজকের অতিথি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি যেতে চাই রাজনীতির সবশেষ যে পরিক্রমা সেই প্রসঙ্গে। নতুন বন্দোবস্তের আহ্বান নিয়ে কিংবা লক্ষ্য নিয়ে এনসিপির আবির্ভাব, নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, প্রায় 2 মাস হয়ে গেল আপনাদের দলের। নতুন বন্দোবস্ত কি আনতে পেরেছেন এখন পর্যন্ত আপনারা মনে করেন? কেউ কেউ বলবার চেষ্টা করছে যে নতুন আসলে কি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের এক দফার যে ঘোষণা ছিল সেই ঘোষণার অংশ ছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল একটি ফ্যাসিবাদী যে কাঠামো, যে রাষ্ট্র ব্যবস্থা, সেটার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করা। এটি কেবল একটি দলের বিষয় নয়। আমরা বলেছিলাম আমাদের যে গণ অভ্যুত্থানে যেই জনগণ রাজপথে নেমে এসেছিল তাদের একটা সামষ্টিক দাবি। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি যখন ছিল, তারা কিন্তু সেই নতুন বন্দোবস্তের দাবিগুলো নিয়ে রাজপথে ছিল। তারা নতুন সংবিধানের দাবি তুলেছিল এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথাগুলো রাজপথে কিন্তু জাতীয় নাগরিক পার্টি সবচেয়ে জোরালোভাবে বলে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথাও আমরা বলছি। সেই জায়গায় আমরা অগ্রণী ভূমিকাও পালন করছি। মানুষেরও সেই প্রত্যাশা যে আমাদের থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতি তারা দেখবে। হ্যাঁ, সেখানে অনেক সমালোচনা আছে, অনেক পুরনো প্রবণতা আমাদের ভিতরে দেখা যাচ্ছে। আমরা সেই সমালোচনাগুলোও আমরা অ্যাড্রেস করছি। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের অভ্যন্তরে যে জবাবদিহিতামূলক সংস্কৃতি, সেটা কিন্তু আমরা এনশিওর করার চেষ্টা করছি। আমাদের যে অভ্যন্তরীণ গণতন্ত্র, আমাদের যে সামষ্টিক নেতৃত্ব, কোনো একজন বা দুইজনই সিদ্ধান্ত গ্রহণ নেয় না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। সামষ্টিক নেতৃত্বের একটা সংস্কৃতি আমাদের দলে আছে এবং সর্বোপরি জনগণের পক্ষের যে দাবি, রাষ্ট্র সংস্কারের যে দাবি, গণ অভ্যুত্থানের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে কিন্তু রাজপথে জাতীয় নাগরিক পার্টিই আছে। নতুন বন্দোবস্তের অংশ হিসেবে আপনারা কয়েকটা পদক্ষেপ নিয়েছিলেন। আপনারা একটা ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, জমায়েত হয়েছিলেন, শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। বলা হয়েছিল সরকার সেটি ঘোষণা করবে, এখন পর্যন্ত সেটি হয়নি। গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলেছেন, সেটিতেও রাজনৈতিক মহলে এখনও তেমনভাবে ঐক্যমত বা সাড়া দেখা যাচ্ছে না। রাষ্ট্রপতিকে সরিয়ে অন্য কাউকে আনার জন্য আপনারা চেষ্টা করেছিলেন, সেখানে বিএনপি তাদের মন্তব্য দিয়ে সেখানে তারা রাজি হয়নি। তো আসলে নতুন উদ্যোগগুলো কি আপনারা আসলে কতটা অর্জন করতে পারলেন? আদৌ কি পারার সম্ভাবনা দেখছেন? আমরা যে উদ্যোগগুলোর কথা আপনার বললেন, সেই উদ্যোগগুলার কিন্তু কোনোটাই যদি সফল হতো তাহলে যে আমরা খুবই গোষ্ঠীগত বা দলগত হিসেবে লাভবান হতাম, এরকম কিন্তু নয়। এই দাবিগুলো ছিল আমাদের বিবেচনায় বাংলাদেশের জনগণের রাষ্ট্রের কল্যাণের জন্য। একটা গণ অভ্যুত্থানের পরে এই কাজগুলাই আসলে হওয়া উচিত ছিল। রাষ্ট্রপতি অপসারণ হওয়া উচিত ছিল, নতুন সংবিধান হওয়া উচিত ছিল, জুলাইয়ের ঘোষণাপত্র হওয়া উচিত ছিল। ফলে সেই জায়গা থেকে কিন্তু জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু সেই দাবিগুলো আমরা তুলেছি। এখন রাজনৈতিক বিভিন্ন দল ঐক্যমতে আসতে পারে নাই, সরকার সাহস করে নেই সেগুলোর বাস্তবায়ন করা, তার মানেই না যে দাবিগুলো কিন্তু জনমন থেকে সরে গেছে। আপনি এখনও যদি জিজ্ঞাসা করেন, জুলাই ঘোষণাপত্র কিন্তু সবাই চায়। আমরা তো সেই সময়টা চেয়েছিলাম যে ছাত্র আন্দোলন আকারে তারা মাঠে থাকবে এবং রাজনৈতিক দলগুলো সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্যমতের ভিত্তিতেই পরিচালিত হবে এই সময়ের রাজনীতিটা। কিন্তু যখন সরকারের বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর থেকে এই গণ অভ্যুত্থানের সাথে এক ধরনের আমরা বলে করব বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা তৈরি করা হলো জুলাই ঘোষণাপত্র, রাষ্ট্রপতি অপসারণ এবং নতুন সংবিধান নিয়ে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের আসলে নিজেদেরকেই রাজনৈতিকভাবে সংগঠিত করতে হবে এবং আমরা সেই প্রক্রিয়াতেই এখন আছি। আমরা আমাদের রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে আমাদের যে দাবিগুলো, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার দাবিগুলো, সেগুলো নিয়ে আমরা মাঠে থাকি। ঘোষণাপত্রের দাবিটা কি আপনারা ছেড়ে দিচ্ছেন এখন? না, ঘোষণাপত্রের দাবি আমরা ছেড়ে দিচ্ছি না। এখন জুলাই সনদেরও একটা আলোচনা আছে সংস্কারের সাথে। সেই জুলাই সনদ এবং ঘোষণাপত্র যাতে একই সাথে বাস্তবায়ন হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। দল হিসেবে এনসিপি অল্প কদিন হলো, খুব বেশি সময় নয় একটা দলের সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার জন্য। এখন পর্যন্ত কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এনসিপি সাংগঠনিক ভিত্তি কতটা গুছিয়ে উঠতে পেরেছে? আপনাদের নিবন্ধনের জন্য আপনারা আবেদন করতে যাচ্ছেন কবে?
সম্মেলনটা কবে হবে এবং নিবন্ধন পাওয়ার জন্য যে শর্ত সেগুলোর কতটা আপনারা এখন পর্যন্ত তৈরি করতে প্রস্তুত হতে পেরেছেন? এনসিপি আত্মপ্রকাশের আগেই তৃণমূল পর্যন্ত কিছু প্রাথমিক কার্যক্রম জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারই করে রাখা হয়েছিল। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে 400টা থানা কমিটি ছিল, বৈষম্যবিরোধী আন্দোলন 50টার অধিক জেলা কমিটি সেই সময় দিয়েছিল। ফলে আমাদের তৃণমূল পর্যন্ত একটা সাংগঠনিক কাঠামো রয়েছে। এখন সেটাকে রাজনৈতিক দলে এক ধরনের মাইগ্রেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। নিবন্ধন প্রক্রিয়ার জন্য যেই শর্তাবলী সেগুলোর জন্য কাজ চলমান আছে। আমরা গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করা হয়েছে, দ্রুত সময়ের মধ্যেই তারা একটা খসড়া গঠনতন্ত্র প্রস্তাবনা করবে আমাদের জন্য। এবং আমাদের যেই ইলেকশন কমিশন সময় বৃদ্ধি করেছে। আমরা সেই সময়ের আগেই আমরা আমাদের যে শর্তাবলী, যে কাগজপত্র সব কিছু জমা দিতে পারবো বলে আশা রাখছি। এখন তো আহ্বায়ক কমিটির মাধ্যমে দল পরিচালিত হচ্ছে, সম্মেলন করে মূল কমিটি ফরমেশনে আপনারা কবে নাগাদ যাবেন? কোনো নির্দিষ্ট রোডম্যাপ বলতে পারবেন কি? আহ্বায়ক কমিটি 1 বছর মেয়াদি, তো সেই 1 বছর আমরা নিচ্ছি। আর এর মধ্যে যে আমাদের দলের যে নিবন্ধনের বিষয়টা এবং তৃণমূল পর্যন্ত একটা সাংগঠনিক কাঠামো, দলের ঘোষণাপত্র, ম্যানিফেস্টো ইত্যাদি প্রক্রিয়া শেষে আমরা হয়তো সম্মেলনের মাধ্যমে গিয়ে এটা চূড়ান্ত করব। আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন, আপনাদের পরিচিতি এবং উত্থান এই গণঅভ্যুত্থানের মাধ্যমে। বিপ্লব পরবর্তী সময়ে গণমানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে, ছাত্র সমাজ এবং যারা নেতৃত্বদানকারী ছাত্র নেতা। কিন্তু দেশব্যাপী হওয়া একটা বিপ্লবে নেতৃত্বদানকারীরা যখন একটা রাজনৈতিক দল গঠন করলো, তখন ক্রমান্বয়ে তাদের প্রতি মানুষের সমর্থনটা আগের মতো সমানভাবে হয়তো দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কিছু বিতর্কেরও সূত্রপাত ঘটেছে। কিছু এনসিপির নেতারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, নানা রকম বিতর্কের সূত্রপাত ঘটছে। এই অবস্থায় আপনাদের উপলব্ধিটা কি? আপনাদের কি রাজনৈতিক দল গঠন করাটা সঠিক ছিল? না করে কি একটা প্রেশার প্ল্যাটফর্ম হিসেবে থাকা যেত? বাংলাদেশের সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে এটা একটা মানে জনগণের ভিতর থেকে একটা চাপ আছে যে একটা নতুন রাজনৈতিক দল দরকার, যারা বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি আনবে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো দৃঢ়ভাবে ধরে এগিয়ে যাবে। তো সেই জায়গায় আমরা মনে করি আমাদের রাজনৈতিক দল গঠন একেবারেই সঠিক ছিল। জনগণের সেই সমর্থনটা আমরা পাচ্ছি, মানুষ যুক্ত হতে চাচ্ছে। এবং কিন্তু আমরা হয়তো অনেক কম সময়ে অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি কাজ আমরা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জিং। আমরা যেহেতু একই বয়সের মানুষ এখানে নেতৃত্বে বেশি, সেটা আমাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জিং। যে অর্থনৈতিক স্বচ্ছতা, অভ্যন্তরীণ গণতন্ত্র, যেটা অন্য কোনো রাজনৈতিক দলে বাংলাদেশে নেই, সেটা নতুনভাবে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসে, সেই চ্যালেঞ্জগুলো নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। আপনি বলছিলেন যে একই বয়সের মানুষেরা মূলত এই দলটাকে নেতৃত্ব দিচ্ছে, এটি নিয়ে রাজনৈতিক মহলে নানামুখী বিশ্লেষণ চলছে। বলা হচ্ছে যে এই দলের শীর্ষ নেতৃত্বে সিনিয়র সিটিজেন বা জ্যেষ্ঠ কোনো রাজনীতিবিদ না থাকায় দলের ভিতরে এক ধরনের চেইন অফ কমান্ডের সংকট দেখা যাচ্ছে। এটি নিয়ে কী ভাবছেন আপনারা? আপনারা কি সিনিয়র কাউকে শিগগির এখানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে? আমরা কিন্তু যেই বাংলাদেশে দ্বিদলীয় পরিবারতান্ত্রিক কাঠামো ছিল, আমরা কিন্তু তার থেকেই বের হতে চাচ্ছি। আমরা কিন্তু একটা সামষ্টিক নেতৃত্বের কথা বলছি এবং সেটা চর্চা করছি। ফলে অভ্যন্তরীণ গণতন্ত্র এবং জবাবদিহিতার জায়গাটা আমাদের দলে আছে। আমরা ভুল হচ্ছে সমালোচনা হচ্ছে, এবং আমাদের সদস্যরাই আমাদের শীর্ষ নেতৃত্বকে কিন্তু অ্যাকাউন্টেবল করছে। আপনারা কি এই মুহূর্তে কোনো সিনিয়র পলিটিশিয়ান আপনাদের মধ্যে অনুভব করছেন কিনা? আমরা একটা উপদেষ্টা পরিষদ, সেটা আমরা কাজ চলমান আছে। আমরা অন্যান্য পেশাজীবী সংগঠনের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ, সেখানে হয়তো বিভিন্ন বয়সের সিনিয়র সিটিজেন অথবা বিভিন্ন পেশাজীবী থেকে আসতে পারে। তবে একটি কথা আমরা বলবো যে এখানে কিন্তু গণঅভ্যুত্থান যখন হয়েছে তখন কিন্তু বয়স দেখা হয়নি। গণঅভ্যুত্থানে কিন্তু ছাত্রদের নেতৃত্বে সবাই পিছিয়ে এসে দাঁড়িয়েছিল, ছাত্রদেরকে সমর্থন করেছে। ফলে আমরা মনে করি যে জনগণের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে পারবে, জনগণের পক্ষে কথা বলতে পারবে, মানুষকে সে হোপ দিতে পারবে, মানুষ তার পিছিয়ে এসে দাঁড়াবে, সেখানে বয়স কোনো ম্যাটার করবে না। এবং গত 16 বছর ধরে আমরা তো আমাদের এখানে যারা জ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে পরিচিত, তাদের রাজনৈতিক নেতৃত্ব তো বাংলাদেশের জনগণ দেখেছে এবং ফ্যাসিবাদ প্রলম্বিত হয়েছে। এখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন প্রবল হয়ে উঠতে পারেনি, বারবার মুখ থুবড়ে পড়েছে। তৃণমূলের নেতাকর্মীরা সবসময় আন্দোলন চেয়েছে, কিন্তু নেতৃত্বের ব্যর্থতা আমরা বিভিন্ন সময় দেখেছি। ফলে জনগণ এই কারণে কিন্তু সাধারণ ছাত্রদের উপরে, কম বয়সী তরুণদের উপরে কিন্তু আস্থা রেখেছে। এনসিপির উত্থান কিংবা আত্মপ্রকাশটা আশা জায়গা নিয়েছিল, অনেক মানুষ এটিকে সাধুবাদ জানিয়েছে। পরবর্তী কয়েকদিন বেশ ভালো যাচ্ছিল,
সাড়া পাওয়া যাচ্ছিল, কিন্তু গত 1-1.5 মাসের পরিক্রমায় যেটি দেখা যাচ্ছে যে এনসিপির সিনিয়র নেতৃত্বদের মধ্যে কেউ কেউ ফেসবুকে এসে, সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে এসে সাংগঠনিক আলাপ সূত্রপাত করছেন, যেটি হয়তো দলের অভ্যন্তরে হবার কথা। কারো কারো বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, দেখা যাচ্ছে যে সেগুলো ফেসবুকে এসে সমাধান হচ্ছে। তাহলে কি দলের ভিতরে চেইন অফ কমান্ডটা এখন পর্যন্ত বলবৎ হয়নি বলে মনে করেন আপনি? যেহেতু আমরা একটি সদ্য গঠিত রাজনৈতিক দল, ফলে সেই জায়গায় তো কিছু সমস্যা, কিছু ঘাটতি আসলে আছে, এবং সেটা আসলে সময়ের মধ্য দিয়ে সেটা আসলে আমরা উতরাতে পারবো বলে আমরা মনে করি। তবে যে সমস্যাগুলো হচ্ছে সেটা আমরা নিয়মিত আমাদের দলের ভিতরে অভ্যন্তরীণ আলোচনা করছি, অ্যাড্রেস করছি। আমাদের শৃঙ্খলা কমিটি গঠিত হয়েছে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা শৃঙ্খলা কমিটিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে আমরা মনে করি না যে আমাদের নিজেদের মধ্যে কোনো ধরনের অনৈক্য বা বিভাজনের বিষয়টা আছে। এখানে হয়তো ভিন্ন মত আছে, এবং ভিন্ন মতকে যেহেতু আমরা সবসময় দলের অভ্যন্তরে এবং দলের বাইরেও আমরা সবসময় সেটাকে সমর্থন করি। আপনি বলছেন শৃঙ্খলা বহির্ভূত কেউ কোনো কাজ করলে আপনার দলের পক্ষ থেকে ব্যবস্থা নেবেন। হাসনাত আবদুল্লাহ যখন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, পরে আবার দলের ভেতরে আরেকজন বলেছিলেন যে এটি শৃঙ্খলা বহির্ভূত একটি কাজ হয়েছে বা এটি ঠিক হয়নি। ওই ব্যাপারটাকে নিয়ে আপনারা কি কোনো দলীয় কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, বা এই ধরনের বিষয়ে প্রয়োজনীয়তা মনে করছেন কিনা? না, সেই বিষয়টি তো আসলে সেই সময় ওই সময় আলোচনা হয়েছে আমাদের দলের ভিতরেও, যে বাংলাদেশের সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এই সময়ের রাজনীতির জন্য। ফলে সেনাবাহিনীর সাথে তাদের যে সাক্ষাৎটি ছিল সেটি তাদের ব্যক্তিগত জায়গা থেকে ছিল, এবং সেটিকে সোশ্যাল মিডিয়া আনাটা বা সেই সময়ে সেটা হাসনাত আবদুল্লাহ তার রাজনৈতিক কর্তব্য হিসেবে মনে করেছিল, কারণ তার কাছে যে প্রস্তাবটি এসেছিল বা যেই ঘটনাটা ছিল সেই ঘটনাটা জনগণের জানা উচিত ছিল বলে তিনি মনে করেছেন। ফলে জনস্বার্থে তিনি সেই বিষয়টা তুলে ধরেছেন, বাট রাজনৈতিক ম্যানার অনুযায়ী সেটি করা উচিত হয়েছিল কি হয়নি সেটা নিয়ে আমরা নিজেদের ভিতরে আলোচনা করেছি। তবে আমরা জনগণের জন্য যদি প্রয়োজন হয় কখনো এই বিষয়গুলো হয়তো সামনে আসা দরকার আছে। বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা বা হস্তক্ষেপ, এটি স্বাধীনতা উত্তর পরবর্তী থেকে এখন পর্যন্ত এটি অস্বীকার করা যায় না। যদিও 5 তারিখের পরে এক ধরনের পরিবর্তন আছে, তো সেনাবাহিনীর সঙ্গে মাঝখানে আপনাদের যে সংকট বা দূরত্বটা তৈরি হয়েছে, এটি নিয়ে ওই মন্তব্যের পরে সেনাবাহিনীর ভিতরে এক ধরনের অস্বস্তি ছিল বলে আমরা কিছু কিছু জানি। এখন তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ বা সম্পর্কের জায়গাটা কেমন সেনাবাহিনীর সঙ্গে দল হিসেবে এনসিপির? দেখেন, সেনাবাহিনীর সাথে কোনো দলেরই আসলে আলাদা কোনো সম্পর্ক থাকে না এবং থাকা উচিত না বলেও আমরা মনে করি। সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, এবং আমরা চাই বাংলাদেশে একটা শক্তিশালী সেনাবাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠুক, এবং এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আমরা তাদের প্রতি স্বীকৃতজ্ঞতা, সেই ধন্যবাদ সবসময় জানিয়েছি। এটা শুধু সেনাবাহিনীর বিষয় না, আমরা মিডিয়াতেও বলছি, বা কোনো রাজনৈতিক দলের যদি আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে বলছি। ফলে এটা সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কিছু ছিল না, সেটা মিডিয়া হোক, সাংস্কৃতিক জগৎ হোক, কোনো একটা রাজনৈতিক দল হোক, বা আমাদের দলের ভিতরেও কেউ যদি আওয়ামী পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনার চেষ্টা করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে কথা বলবো। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে এনসিপির শীর্ষ নেতাদের কেন্দ্রীয় কমিটির কেউ কেউ বদলি, নিয়োগ, এইসব বিষয়ে হস্তক্ষেপ কিংবা সুপারিশ করে আলোচনার জন্ম দিচ্ছেন। এই ব্যাপার কিংবা কারো কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। এখন পর্যন্ত এইটিকে নিয়ে আপনাদের মধ্যে কি কোনো ধরনের কনসার্ন আছে যে আপনারা কি ব্যবস্থা আসলে নিচ্ছেন? একটা তো আমাদের দলের যে শৃঙ্খলা কমিটি হয়েছে সেইখানে এই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে, যাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। আরেকটি বিষয় আমাদের অভিজ্ঞতা হয়েছে যে আসলে আমরা অনেক বেশি মিডিয়া ট্রায়ালেরও শিকার হচ্ছি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিভিন্ন মিডিয়া আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে, আমাদের অনেকের বিরুদ্ধে, এবং দেখা গেছে সেই মিডিয়ার যে কর্পোরেট মালিকের অধীনে তাদের সাথে এক ধরনের সম্পর্ক না হয়, সমঝোতা না হয়, তারা আমাদের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বিরুদ্ধে এই ধরনের অবস্থান তারা তৈরি করছে। যেমন আমার নামে এক জায়গায় রিপোর্ট এসেছে, অথচ এটার কোনো সত্যতাই ছিল না, কোনো প্রমাণও তারা পেশ করতে পারেনি। আবার এটিও সত্য যে গণঅভ্যুত্থানের পরে আসলে যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলন আসলে একটি সংগঠিত কোনো প্ল্যাটফর্ম ছিল না, ফলে এই প্ল্যাটফর্মের নামে বা সমন্বয় পরিচয়ে আসলে বিভিন্ন জায়গায়
বিভিন্ন ধরনের দুর্নীতি আসলে হয়েছে। কয়েকদিন আগে আমার নাম ব্যবহার করে বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন দুর্নীতির তদবির করা হচ্ছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা যথাযথ আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও বলেছি যে আমাদের কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সুস্পষ্ট, তাহলে আপনারা ব্যবস্থা নিন। আমি নিজে বৈষম্য বিরোধী ব্যানারের জন্য বলেছি যে তাদের ওই ব্যানারের যদি কেউ কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকে আপনারা ব্যবস্থা নিন। দলগত হিসেবে আমাদের কাছে সেই তথ্য প্রমাণাদি পৌঁছালে আমরা ব্যবস্থা নেব। এনসিপি দল হিসেবে এর যে পরিচালন ব্যয়, একটা রাজনৈতিক দলের কর্মসূচি পালনে বিভিন্ন ধরনের অনেক ব্যয় হয়। এখন পর্যন্ত আমরা যেটা আপনারা বলেছেন যে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী কিংবা বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী যারা আপনাদেরকে পছন্দ করছেন তারা আপনাদেরকে এই আর্থিক সংকুলনটা দিচ্ছেন। আসলে এটাও তো বাংলাদেশের খুবই ট্র্যাডিশনাল একটা প্রসেস যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে অর্থ নিয়ে রাজনৈতিক দল পরিচালিত হয়। তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের দল পরিচালনার উৎস, অর্থের উৎস আসলে কি, বা সামনের দিনে এই উৎসের নতুনত্ব কি আনবেন আপনারা? আসলে এইটি আসলে গোটা রাজনৈতিক সংস্কৃতির বিষয়। আমরা চেষ্টা করতেছি এটা পরিবর্তন করার, কিন্তু সেটার জন্য সে ধরনের সংস্কৃতি নির্বাচন কমিশন থেকে সেই ধরনের উদ্যোগ আসলে গ্রহণ করা উচিত। আমরা ক্রাউড ফান্ডিং মডেল ডেভেলপ করতেছি যাতে আমরা যারা সাধারণ জনগণ, একজন রিক্সাওয়ালাও যদি আমাদের দলকে সমর্থন করতে পারে, প্রবাসে থাকা একজন ভাই বোনও যদি আমাদেরকে সমর্থন করতে পারে, তারা যাতে আমাদের দলে ফান্ডে চাঁদা দিতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন পেশাজীবী যে আমাদের সমর্থক বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে, তাদের থেকেও আমরা এক ধরনের আমরা ফান্ড সংগ্রহ করছি। আর এছাড়াও আমাদেরকে যদি কেউ প্রকাশ্যে বা আমাদের দলের আদর্শ নীতির সাথে সমর্থন রেখে যদি কেউ ফান্ড দিতে চায় তারা দিতে পারবে। তবে একটি বিষয় এটা সুস্পষ্টভাবে আমি এখানেও বলতে চাই, এর আগেও বলেছি যে যারা অলিগার্ক রয়েছে, যারা করাপ্টেড বিজনেসম্যান রয়েছে, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, আমি নাম ধরেও বলতে পারি বসুন্ধরা, আইসালম, এই ধরনের যারা গ্রুপ রয়েছে, আমরা কখনোই তাদের থেকে কোনো অর্থ কাদের কাছে নিচ্ছেন এটি কোনো ধারণা দেওয়া যাবে? আমরা নিচ্ছি যারা দেশপ্রেমিক, যারা আমাদের দলীয় আদর্শের সাথে এবং যাদের নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। এবং আমরা নাম প্রকাশের ক্ষেত্রে আমরা বলেছি যদি নির্বাচন কমিশন বা যথাযথ কর্তৃপক্ষ যদি চায় যে কারা কারা আমাদের এখানে কত টাকা দিয়েছে, সেই সকল তথ্য আমরা তাদের কাছে সরবরাহ করব। এই সহযোগিতাটা যদি জনগণের কাছে জনসম্মুখে সেটা প্রকাশ করার প্রয়োজন হয় আমরা সেটাও প্রকাশ করব, কিন্তু সেক্ষেত্রে তারা মানে আমাদেরকে যারা ফান্ড দিচ্ছে বা সহযোগিতা করছে তারা যাতে রাজনৈতিক প্রতিহিংসার আর মানে ভিকটিম না হয় সেটিও আসলে নিশ্চিত। এই আর্থিক সহযোগিতাটা কিভাবে আসে? তারা অ্যাপ্রোচ করে না? আপনাদের দিক থেকে কোনো অনুরোধ থাকে? আসলে কিভাবে ঘটে এটা? একটা হচ্ছে সাধারণ মানুষ তো বুঝে যে আসলে বা আমাদের যারা সমর্থন করে যে একটা রাজনৈতিক দল পরিচালনা করার জন্য তো অর্থ প্রয়োজন, একটা বড় কর্মসূচির জন্য অর্থ প্রয়োজন। তো সেই সময় হচ্ছে আমাদের একটা মাসিক চাঁদার ব্যবস্থা আছে, আমাদের সদস্যরা বা সমর্থকরা সেই চাঁদাটি দেয়। কত করে দেয়? আমরা যেমন আমাদের দলের শুরুতে আমরা হচ্ছে 5,000 টাকা করে একটা চাঁদা নিয়েছিলাম, যে প্রত্যেককেই সদস্য যারা আমাদের সেন্ট্রাল কমিটি তারা 5,000 করে চাঁদা দিবে এবং মাসিক একটা চাঁদা ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন বড় কর্মসূচি যখন হয় তখন আমরা বিভিন্ন আমাদের যারা সমর্থক রয়েছেন, আমাদের যারা সচ্ছল ব্যক্তি রয়েছেন সমাজে, তাদের কাছেও আমরা চাই যে আমাদের এই কর্মসূচির জন্য অর্থ প্রয়োজন, আপনারা যদি মনে করেন এই কর্মসূচিটা জনগণের পক্ষে, দেশের জন্য, তাহলে আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন। সার্জিস আলম যে গাড়িবহর নিয়ে তিনি কর্মসূচি পালন করেছেন সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই ধরনের প্রসেসকে কিভাবে দেখেন যে দলের প্রচার প্রচারণায় এই ধরনের ব্যক্তিগত টাকা বিনিয়োগ করে হলেও এইভাবে কিভাবে দেখছেন বিষয়টা, বা আপনাদের পলিসি কি এই ব্যাপারে? এই বিষয় নিয়ে দলের অভ্যন্তরেও আলোচনা হয়েছে, এক ধরনের জবাবদিহিতাও তাকে আনা হয়েছে এবং তিনি তার ভুলও বুঝতে পেরেছেন যে এই কাজটি হয়তো এইভাবে করা উচিত হয়নি, কিন্তু ওই কাজটি কিভাবে করেছেন বা তার আর্থিক উৎস কি সেটা কিন্তু সে ফেসবুকে সেটা বলেছেন। এখন গ্রাম পর্যায়ে গেলে হয়তো রাজনৈতিক সংস্কৃতিটা ভিন্ন রকম, উনি হয়তো বুঝতে পারে নাই, তো সেই জায়গা থেকে হয়তো কিন্তু তিনি ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং সামনের দিনগুলোতে আমরা এটি বিবেচনায় রাখব। সংস্কার প্রসঙ্গে আসি। একটা বড় দাবি ছিল গণঅভ্যুত্থান পরবর্তীতে, আপনারা বলছেন যে এটি শুধু একটি ফ্যাসিজমকে বিদায় করার জন্য নয়, বরং রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেটি করতে হবে এবং সেটির জন্য সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে এবং এটির ক্ষেত্রে নৈতিক সমর্থন আন্দোলনে অংশগ্রহণকারী তথা এনসিপি দিয়ে যাচ্ছে। অন্যান্য দল ঐক্যমত্য কমিশনে বসে তাদের মতামতগুলো প্রকাশ করছে, কিন্তু এখানে বিএনপির নিজস্ব অবজারভেশন আছে এবং সংস্কারে বেশ কিছু জায়গায় তারা একমত হয়েছে, অনেক জায়গায় হয়নি। আপনারা কি মনে করছেন এই সংস্কার আসলে কতটা টেকসই হবে? অতীতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল, সংস্কারের টেকেনি দেখেই আরেকটি ফ্যাসিজমের উত্থান ঘটেছে, আরেকটি গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, মানুষকে জীবন দেওয়া লেগেছে, রাজপথে মানুষ নেমেছে।
যদি এবারও এটা হয় তাহলে তো বাংলাদেশের কোনো আসলে পরিবর্তন আসলে হবে না। আমরা আবারও আরেকটা অগণতান্ত্রিক আর একটা ফ্যাসিজমের দিকেই হয়তো যাব। এবং 90-এর গণ অভ্যুত্থানকে এইভাবে ব্যর্থ করা হয়েছে, প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয়নি, ফলে কিন্তু জনগণের রাজনৈতিক দলগুলোর উপরে যেই রাজনৈতিক নেতৃত্ব দলগুলো 90-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তো ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। ফলে যখন গত 16 বছরে আসলে এই ধরনের অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে আসলে রাজপথে নামেনি। কারণ মানুষের ভিতরে সেই ঐতিহাসিক অভিজ্ঞতা রয়েছে, সেই প্রতারণা বোধ রয়েছে। ফলে আমাদেরকে এখন ঠিক করতে হবে আমরা কি জনগণের সাথে এবারও কি প্রতারণা করব কিনা। তাই সেই জায়গা থেকে আমি মনে করি যে এবারের যে গণ অভ্যুত্থানের পরে যে সংস্কারের প্রতিশ্রুতি, সেটা অবশ্যই আসলে বাস্তবায়ন করতে হবে এবং এই সরকারের সেটি অন্যতম একটি ম্যান্ডেট এবং প্রতিশ্রুতি। ইভেন আমরা যারা রাজনীতি করছি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা রাজনীতি করার সুযোগ পাচ্ছি, প্রত্যেকেই সেই জায়গায় কিন্তু দায়বদ্ধ। এখন ধরেন এই সরকার সংস্কারগুলো করে গেল, এরপরে বিএনপি বা অন্য কোনো বড় দল কেউ ক্ষমতায় আসলো, সংস্কারগুলো যদি তারা টিকিয়ে না রাখে, সেই ক্ষেত্রে আসলে এটা কিভাবে আপনারা এটিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনারা দল হিসেবে ভূমিকা রাখবেন, কি ভেবেছেন? সেটা তো একটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, যেখানে সবাই প্রতিশ্রুতি দিবে, সবাই স্বাক্ষর করবে, সেটার একটা নৈতিক একটা বাধ্যবাধকতা তৈরি হবে, সেটার কোনো আইনি বাধ্যবাধকতাও তৈরি করা যায় কিনা আমরা সে বিষয়ে ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলছি, যাতে যেই ক্ষমতায় আসুক তারা বাধ্য থাকবে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার, বা সংস্কারগুলো যাতে বাতিল না হয়ে যায়। আর সর্বোপরি হচ্ছে জনগণের ভিতরে সেই সচেতনতা, সেই জায়গাটা সবসময় রাখতে হবে, যাতে যে কেউ ক্ষমতায় আসুক তারা যাতে এই সংস্কার বা এই পরিবর্তনের পথ থেকে সরে যেতে না পারে। সেই জায়গায় এনসিপি ক্ষমতায় থাকুক, ক্ষমতার বাইরে থাকুক, সংসদে থাকুক, যেভাবেই থাকুক, এই সংস্কার এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে সবসময় জোরালো ভূমিকা পালন করবে। সংস্কারের পথে প্রতিবন্ধকতা কিংবা বাধা হিসেবে আপনারা কাকে বা কোনো দলকে কি দেখছেন, মনে করছেন যে সংস্কারের পথে কেউ বাধা? এটা বিশেষ কোনো দল বা ব্যক্তির বিষয় না, একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ে আসলে। তো সেই জায়গায় হয়তো সংস্কার আমাদের প্রস্তাবনাটা প্রলম্বিত হচ্ছে। আপনি দেখবেন যে গণ অভ্যুত্থানের পরে সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে নির্বাচনের দাবিতে রাজপথে জনসমাগম করা হয়েছে। তো এটা তো হচ্ছে গণ অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, যে গণ অভ্যুত্থান হয়েছে শহীদের রক্তের উপর দিয়ে মানুষ সংস্কার এবং দেশ পুনর্গঠনের কথা আমরা যখন বলতেছিলাম, সেটাকে একেবারেই নির্বাচনী জায়গায় সীমিত করে ফেলা হয়েছে। নির্বাচন তো আমরা সবাই চাই, নির্বাচনে অংশগ্রহণের জন্যই তো আমরা রাজনৈতিক দলও গঠন করেছি, কিন্তু নির্বাচনে যাওয়ার আগে তো আমাকে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। তো সেই পরিবর্তনের পক্ষে তো সবাইকেই থাকতে হবে। নির্বাচনের কথা আপনি বলছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হবে। বিএনপি সহ আরও কয়েকটি দল ডিসেম্বরের আগেই নির্বাচন চাচ্ছে, কিন্তু আপনারা নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবির কথা বলেছেন। এটি আসলে কতটা সম্ভব? বিএনপি তো এভাবে ভাবছে না, তারা গণপরিষদ নির্বাচন নিয়ে মোটেই ভাবছে না। সেক্ষেত্রে আপনারা এটিকে কিভাবে বাস্তবায়ন করবেন, এই ধরনের একটা গণপরিষদ নির্বাচনের দাবি? বিএনপি যেটা ভাবছে সেটাও তো আমরা মানছি না। তো এটা তো কোনো একক দলের ভাবনার বিষয় না, একটা ঐক্যমতের জায়গা আমাদের আসতে হবে, আর নাহলে জনগণের কাছে আমাদের সবাইকেই যেতে হবে। ফলে একটা নতুন সংবিধানের জন্য বা সংবিধানের অ্যাটলিস্ট মৌলিক সংস্কারের জন্য আপনাকে গণপরিষদের মধ্য দিয়েই যেতে হবে। আপনি জনগণের ম্যান্ডেটটা থাকে গণপরিষদে, এছাড়া আপনি সংবিধান সংস্কার করতে পারেন না, অথবা সংশোধনী করেও আসে সেটা টেকসই হয় না। আমরা বিভিন্ন সময় দেখেছি সেটা আদালতে গিয়েছে এবং সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। ফলে আমরা সে একটা মধ্যপন্থী জায়গায় কিন্তু নিয়েছে যে গণপরিষদ শুধু না হয়েও আইনসভা গণপরিষদ একই সাথে হতে পারে, এবং সেই জায়গায় সরকার গঠন এবং সংবিধান প্রণয়নের কাজটি একই সাথে হতে পারে। এবং আমরা মনে করি এটি এই সময়ের জন্য সবচেয়ে কার্যকরী একটি উদ্যোগ হবে। এই মুহূর্তে আপনাদের রাজনৈতিক প্রধান অপোনেন্ট, প্রতিপক্ষ কি বিএনপি? না, আমাদের কোনো রাজনৈতিক অপোনেন্ট হিসেবে আমরা কাউকেই দেখছি না। আমরা এই গণ অভ্যুত্থানে একসাথে অংশগ্রহণ করেছি, ফলে বিএনপিও গত 16 বছর নানান নির্যাতনের মধ্য দিয়ে গেছে, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে গেছে। ফলে এখানে আমরা শত্রু হিসেবে বা অপোনেন্ট হিসেবে দেখি না, বরং আমরা মনে করি সমাজে ভিন্নমত থাকা প্রয়োজন। সেই ভিন্নমত থাকবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। জনগণ সিদ্ধান্ত নেবে, মানুষ সিদ্ধান্ত নেবে আসলে মানুষ কোন দলের সাথে যাবে বা কোন দলকে অধিক সমর্থন দিবে। এনসিপি শুরুটা যত সারা জাগিয়ে তাদের আত্মপ্রকাশটা হয়েছে, কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে অনেকেই মনে করছেন যে দপ করে জ্বলে উঠে তাদের আলো আবার নিভে যাচ্ছে, স্তিমিত হয়ে যাচ্ছে। সেই রকম একটা অবস্থার মধ্যে আগামী নির্বাচনে কি আপনারা এককভাবে 300 আসনে নির্বাচন করতে চান, নাকি জোটগতভাবে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু
একটা দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আসলে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সামনের নির্বাচন বা সামনের মুহূর্তের জন্যই তারা কেবল কাজ করছে না, বরং আমাদের আগামী 50 বছর 100 বছরের স্বপ্ন, আমরা বাংলাদেশকে কীরকম দেখতে চাই, সেই দীর্ঘমেয়াদী জায়গা যেহেতু আছে, আমরা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়েই মাঠে নামছি। ফলে আগামী নির্বাচনে আমরা আমাদের দাবি যদি পূরণ হয়, সব কিছুর মধ্যে দিয়ে গেলে ঐক্যমত হলে আমরা অংশগ্রহণ করব। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা এককভাবে করবেন না জোটগতভাবে করবেন, সে বিষয়ে তো আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের ঐক্যমত করছি আমাদের রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী। নির্বাচনে আমরা একক বা দলগতভাবে এটার জন্য আসলে আরও একটু সময় পার হতে হবে। একটি বিষয় শোনা যায় যে বিএনপির কাছ থেকে, এটি অসমর্থিত সূত্র, যে বিএনপির কাছ থেকে আপনারা 100টি আসন চেয়েছেন বা এক ধরনের কোনো একটা আলোচনা হয়েছে, এরকম কোনো বাস্তবতা আছে কি? না, এরকম কোনো বাস্তবতা নেই, বরং আমাদের পুরনো রাজনৈতিক দলগুলো এইভাবে চিন্তা করে আসলে যে আসনের ভাগবাটোয়ারাকেই তারা গণতন্ত্র মনে করে। ফলে আমরা আসলে সেই জায়গা থেকে বের হইতে চাই যে জনগণকে সেই ডিসিশনের জায়গাটায় দিতে হবে। ফলে এনসিপি তার নিজের সক্ষমতা অনুযায়ী রাজনীতি করবে, সেই সক্ষমতা অনুযায়ী আসলে রাজনৈতিকভাবে দাঁড়াবে। বিএনপির দিক থেকে এরকম কোনো প্রস্তাব কি কখনো এসেছে? না, আমরা কোনো ধরনের নির্বাচন, আমরা যেহেতু বলতেছি আমরা গণপরিষদ নির্বাচন চাই, এবং নির্বাচনের আগে আসলে আমরা যে মৌলিক সংস্কারের কথা বলতেছি, বিচারের কথা বলতেছি, ফলে নির্বাচন নিয়ে কোনো আলোচনাতেই আসলে এখন আমরা আগ্রহী না। জামাত এবং ইসলামী দলগুলোর সঙ্গে এক ধরনের জোট হতে পারে নির্বাচনের আগে, এটিও শোনা যায়। আমি তো পরিষ্কারই করলাম যে নির্বাচন নিয়ে আসলে আমাদের এখন কোনো তৎপরতা নেই। আমরা দল গঠন করছি এবং আমাদের বিচার সংস্কারের দাবি নিয়ে আমরা মাঠে আসছি। নির্বাচন তো আসবেই, এখন হোক দেরিতে হোক নির্বাচন আসবে, আপনারা নিবন্ধন পেলে নির্বাচন করবেন। রাজনীতিতে স্থানীয় পর্যায়ে প্রার্থীদের ব্যক্তি পরিচিতি বা প্রভাব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যেটি নির্বাচনের আগে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিষ্কার হয়। আপনাদের প্রায় সবাই নতুন মুখ কিংবা খুব সাম্প্রতিক মুখ। সেই অর্থে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোতে ভালো ফলাফল তুলে আনার জন্য প্রার্থিতার ক্ষেত্রে আপনারা যদি অন্য দল থেকে কেউ আপনাদের দিকে ভিড়তে চায় বা এসে নমিনেশন নিতে চায়, সেইটার ব্যাপারে আপনাদের পলিসি কি? আমাদের দলীয় নীতি আদর্শের সাথে যারা সমর্থন করবে এবং যারা ফ্যাসিস্টদের সাথে সহযোগী না বা ফ্যাসিজমের অংশীদারিত্ব ছিল না, সেরকম যে কেউই আসলে আমাদের দলে আসতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব বলয় মুক্ত হয়ে বাংলাদেশের কোনো দল এককভাবে তেমনভাবে মাথা উঁচু করে রাজনীতি করেছে তেমনভাবে দেখা যায় না। বিশেষ করে বড় দলগুলো কোনো না কোনো তাদের একটা প্রভাব থাকে, কিন্তু এই পরিবর্তিত প্রেক্ষাপটে ভারতের প্রভাবকে মুক্ত হয়ে রাজনীতি করার কথা বলা হচ্ছে, আপনারা বলছেন। এই মুহূর্তে ভারতের সঙ্গে আপনাদের যোগাযোগটা কেমন? তাদের সঙ্গে কি কোনো আপনাদের কোলাবোরেশন বা যোগাযোগ বা সম্পর্কটা কেমন? ভারত বিষয়ে আমরা যেটা জনসম্মুখে বলতেছি সেটাই আমাদের অবস্থান, যে এই জুলাই গণ অভ্যুত্থানে পরবর্তীতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধেই এক ধরনের অবস্থান নিয়েছে। গত 16 বছর যে আওয়ামী ফ্যাসিজম বাংলাদেশে টিকেছিল, ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনেই শেখ হাসিনা টিকেছিল। ভারত সবসময় আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের সাথে সম্পর্ক রেখেছে, জনগণ বা রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক স্থাপন করেনি। এবং বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতেই করতে হবে। এবং ভারতের যে পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক একটা সম্প্রসারণবাদী, একটা আধিপত্যবাদী তাদের পররাষ্ট্রনীতি, সেটি পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশকে সেই মর্যাদার জায়গায় রেখে সম্পর্ক স্থাপন করতে হবে। এটি শুধু দলের নয়, আমরা বরং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের জায়গা থেকে। আপনাদের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি কেন্দ্রীভূত হচ্ছে একটা বড় দাবিকে কেন্দ্র করে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আসলে কিভাবে চাচ্ছেন আপনারা? এটি কি নির্বাহী আদেশের মাধ্যমে নাকি এটা আদালতের মাধ্যমে, কিভাবে ঘটবে? আর নিষিদ্ধ করাটাই কি আসলে আওয়ামী লীগকে লং টার্মে থামিয়ে রাখা যাবে? আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন। ফলে আওয়ামী লীগ, আমরা তো এখন সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ যখনই সুযোগ পাচ্ছে তখনই সে আবার রাজপথে নামছে, সন্ত্রাসী কার্যক্রম করছে এবং বিভিন্ন জায়গায় আসলে হামলা করছে। অনেক শহীদ পরিবারের উপর তারা হামলা করছে, কবরগুলো ভেঙে দিচ্ছে। ফলে আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের যে গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতাকে আবারও বিনষ্ট করতে আবারও সক্রিয় হবে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফলে এটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য, জনগণের নিরাপত্তার জন্য এই মুহূর্তে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম আসলে নিষিদ্ধ করা উচিত।
সেটি সরকার আইনগত বিষয়টা সরকার বিবেচনা করবে, কিভাবে করলে তার জন্য সুবিধা হয়, এটা টেকসই হবে। আর আদালতের একটা বিষয় আছে, আদালতও আমরা আশা করব যে আদালত জনগণের এই আকাঙ্ক্ষার বিষয়টা বিবেচনা করেই রায় দিবে যখন বিচার প্রক্রিয়া হবে। তবে আরেকটি বিষয় আমরা বলেছি যে জুলাই সনদ যেটা হবে সংস্কার এবং ঐক্যমতের নিয়ে, সেখানেও আমরা আওয়ামী লীগ বিষয়ে কিন্তু একটা ঐক্যমতে আসতে পারি, রাজনৈতিকভাবেও আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি আওয়ামী লীগের বিষয়ে যারা আমরা অংশগ্রহণ করছি এই সংস্কার প্রক্রিয়া। আপনি দেখবেন যে সংস্কার যেই কার্যক্রম সেখানে কিন্তু আওয়ামী লীগ নেই, তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়েই আমরা বাংলাদেশ গঠনের প্রক্রিয়াটি আগাচ্ছি। ফলে আওয়ামী লীগকে যদি আমরা বাদ দিয়ে থাকি তাহলে আমরা কেন তার আইনগত সুরাহাটা করছি না, কেন নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই দ্বিধাটা আমরা রেখে দিচ্ছি। কে করছে এই দ্বিধাটা, কে রাখছে, কাকে দায়ী করবে? সেটা সরকারের অবশ্যই দায়, সরকারের এটি আমি নিজেও যখন ক্যাবিনেটে ছিলাম, আমাদের যখন এই আইসিটি ট্রাইব্যুনালের দলগত বিচারের বিষয়টা সংশোধন করা হয়েছিল, আমরা সেটার ছাত্র প্রতিনিধি যা ছিলাম আমরা সেটার বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম দলগতভাবে বিচারের বিষয়টা রাখা উচিত, সেটি যদি আবারও আইন সংশোধন করে রাখা যায় কিনা সেটা বিবেচনা করা উচিত এবং সরকারকে এটার একটা সুরাহা করতে হবে এবং রাজনৈতিক দলগুলো সবাইকে আসলে সেই চাপটা প্রয়োগ করতে হবে। একটা কথা শোনা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা বাংলাদেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করে তাদের দিক থেকে একটা চাওয়া আছে যে রিফাইন আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কারণ নিষিদ্ধ কোনো সমাধান নয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কেউ নেতৃত্ব নেবে, নতুনভাবে তারা রাজনীতি করবে। সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি? না, আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট পার্টি হিসেবে দেখি কিনা এইটার সুরাহা আসলে আগে করতে হবে। ফ্যাসিজমকে আপনি যে কোনোভাবেই রিফাইন করে আনেন না কেন সেটা কিন্তু ফ্যাসিজমই, এবং সেইটা আবারও সেই তাদের যেই চরিত্র সেই চরিত্রে ফেরত যাবে। ফলে আওয়ামী লীগ কিন্তু একটা মতাদর্শ, এটা শুধু কেবল একটা দল না যে আপনি ব্যক্তি পরিবর্তন করে আরেক ব্যক্তিকে সেখানে বসায় দিলেন। ফলে আপনি তো সেই মতাদর্শ রেখে যদি এই দলটা করেন ফলে সেটা সেই ফ্যাসিস্ট চরিত্রেই বারবার যাবে। ফলে সেই জায়গায় আমরা মনে করি যে সেই সুযোগটি নেই এবং বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে, বাংলাদেশের রাজনৈতিক দল, সরকার, জনগণ মিলেই আসলে নেবে। সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলে এই বিষয়ে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বরং আওয়ামী লীগ যা করেছে জুলাই গণ আন্দোলন এবং বিগত 16 বছরে, সেইটি আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পুরো বহির্বিশ্বে তুলে ধরার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করা। সব শেষ, আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এসেছেন, আপনারা মনে করছেন বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে আপনারা রাজনৈতিক ভূমিকা রাখবেন। মানুষ আপনাদেরকে কেন বেছে নেবে? মোটা দাগে 2-3টা পয়েন্ট কি আপনি বলবেন? কেন আপনাদেরকে ভোট দেবে, কেন আপনাদের সঙ্গে মানুষ থাকবে আগামীর বাংলাদেশে? মানুষ আমাদের সাথে থাকবে কারণ মানুষ দেখেছে যে এই তরুণদের হাত ধরেই বাংলাদেশে একটা বড় পরিবর্তন ঘটেছে। বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার, ফ্যাসিস্ট শাসকের পরিবর্তন ঘটেছে, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশে এত এত রাজনৈতিক দল, বিরোধী নেতৃত্ব, তারা হাজারো চেষ্টার পরেও যেটা সফল হতে পারেনি বাংলাদেশের এই তরুণরা সেটি পেরেছে। বাংলাদেশের মানুষ এই কারণে আমাদের সমর্থন দিবে কারণ বাংলাদেশের এই তরুণরাই নতুন প্রজন্ম এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাবনা হাজির করেছে। তারা বলছে আমরা পুরনোভাবে রাজনীতি করব না, সেই প্রত্যয় তারা জনগণের সামনে ব্যক্ত করেছে। বাংলাদেশের মানুষ এই কারণে আমাদেরকে সমর্থন দিবে কারণ আমরা বলছি যে আমরা একটি মানবিক মর্যাদা ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা করতে চাই, আমরা দায় দরদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের অর্থনীতি এবং আমাদের পররাষ্ট্রনীতি আমরা স্পষ্ট করছি। মানুষ আমাদের এই কারণে সমর্থন দিবে কারণ আমরা গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং পুনর্গঠনের কথা বলছি এবং আমরা বলছি যে এই পুনর্গঠন ছাড়া আসলে যেই ক্ষমতায় যাক এটি আসলে কোনো লাভ এনে দেবে না। মানুষ আমাদেরকে এই কারণে আমাদেরকে সমর্থন দিবে কারণ আমাদের যেই গত 16 বছর না শুধু গত 53 বছরের যেই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কাজ আমরা করতে পারিনি, সেই সংস্কারের প্রত্যয়টা এই এনসিপির তরুণরাই কিন্তু ব্যক্ত করছে। ফলে আমি মনে করি বাংলাদেশের জনগণ 5ই আগস্ট আমাদের উপর ভরসা রেখেছিল এবং সামনের দিনগুলোতে সেই ভরসা আস্থার জায়গাটা রাখবে এবং মানুষের সেই প্রত্যাশাটা আমরা পূরণ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন মুখোমুখি। দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে অন্য কোনো পর্বে। ভালো থাকবেন।